আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, ভালো মন্দ মিলিয়ে আমরাও ভালো আছি। গতকালকের সকালের ভিডিও এটা। 6:50-এর দিকে যখন ঘুম থেকে উঠলাম, জানালাতে চোখ যেতেই দেখলাম জানালাগুলো ঘোলাটে লাগছে। আমি কিছুক্ষণের জন্য ভেবেছি হয়তো আমাদের নিঃশ্বাসের কারণে বাষ্প জমেছে জানালাতে। পরে দেখলাম যে না, বাইরে ভীষণ রকমের কুয়াশা। অর্থাৎ চট্টগ্রামে গতকালকে ভালোই ঠান্ডা পড়েছিল, মানে ভালোই কুয়াশা ছিল। তো একটু বারান্দাতেও চাইলাম যে ভিডিও করে রাখি, এবছরের এটাই হয়তো বা শেষ, জানি না ঠিক, এটাই শেষ কুয়াশাময় শীতের সকাল। একটু ভিডিও করে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন, সামনের বিল্ডিংগুলো দেখা যাচ্ছিল না, পাশের যে রাস্তা ছিল সেটা তো টোটালি দেখা যাচ্ছিল না। তো বেশ ভালো লাগছিল। আমি যখন এই ধরনের কুয়াশা দেখি, আমার কাছে আমার ছোটোবেলায় নানা বাড়ির কথা মনে পড়ে বেশি। ছোটোবেলায় যখন স্কুল বন্ধে নানা বাড়িতে বেড়াতে আসতাম, তখন এরকম কুয়াশা পেতাম। আর নানু বাড়ি যেহেতু পাহাড়ের উপরে ছিল, অর্থাৎ আমার নানা যেহেতু মানে সরকারি চাকরি করতেন, সেই সূত্রপাতে উনি 1 নম্বর বাংলো পেয়েছিলেন, আমরা বাংলোই বলতাম ওই ডুপ্লেক্স বাড়িকে। তো ওইখানে পাহাড়ের উপরে বাসা ছিল। পাহাড়ের উপরে বাসা থাকার কারণে ওইখানে মানে পাহাড়টাও দেখা যেত না কুয়াশার জন্য। তো ওইরকম কুয়াশা দেখলে আমার নানু বাড়ির কথা বেশি মনে পড়ে। তো একটু আগে যা দেখলেন সেটা হচ্ছে একদম আমরা নাস্তা খেয়ে দিয়ে রেডি হচ্ছিলাম, মানে নাস্তা খেয়ে আমরা মা ছেলে বের হয়ে যাব। আর দেন নাস্তা খাওয়া দাওয়া করে সেদিনের স্কুল সব কিছু শেষ করে এটা আবার আজকের ভিডিওতে চলে আসলাম। ভাত বসিয়ে দিয়েছি, গতকাল রাতেই রান্না করে রেখেছিলাম মাছ, তো সেগুলো গরম করতে দিয়েছি। আর এই যে বাসনগুলো জমা হয়েছে, এখন এগুলো ধুবো আর সাথে তরকারি এগুলো গরম করে রেখে দিব। রান্না করেছিলাম ফুলকপি দিয়ে পাঙ্গাস আর হচ্ছে পাবদা মাছ ভুনা। আর সবজির মধ্যে ছিল লাউ ভাজি, কুমড়া ভাজি আর ভাত ডাল। তো এখন দেখা যায় স্কুল থেকে আসতে আসতে ওই যে 2:30 বেজে গেছে। যেহেতু 2:30 বেজে যায়, স্কুল থেকে চলে আসি ঠিক বেজে যায় 1:45 এখন, যেহেতু আমি টাইমটা কমিয়ে নিয়েছি। তারপরেও দেখা যায় আমার জামা কাপড় খুলে একটু চা খেতে খেতে একটু বাচ্চাদেরকে স্ন্যাক্স দিতে দিতে ওই 2:30-3টা বেজে যায়। এখন যে ভিডিওটা দেখছেন এটা আমার খুব 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 প্রিয় একটা ব্যাকপ্যাক। এই ব্যাকপ্যাকটা নষ্ট হয়ে গেছে। তো আমারও একটা ড্রেস, খুব পুরাতন, অনেক আগের, বিয়ের আগের ড্রেসটা আমার এখন আর হয়ই না। চিন্তা করেছিলাম শুকালে পরবো, এই শুকানো, এরকম শুকানো আর জীবনে হবো কিনা জানি না। তো ড্রেসটা ছিঁড়ে বিড়ে মানে চেষ্টা করছিলাম ব্যাকপ্যাকটাকে নতুন করে লাগানো যায় কিনা বা নতুন করা যায় কিনা। আমি পুরনো জিনিসে আসক্ত, পুরনো জিনিসকে নতুন করে ফিরে পাওয়ার জন্য চেষ্টা করি। আমার কাছে কেন জানি মায়া ফেলতে পারি না। ওই ব্যাকপ্যাকটার অনেকগুলো পকেট, প্রায় 8টার মতো পকেট, যার কারণে ওটা আমার খুব ফেভারিট। আচ্ছা, এখন আসি মূলত আজকের ভিডিওটা যে জন্য আমি করেছি সেই কথাগুলোতেই আসি। আজকে আমি আমার নন ফ্রস্ট ফ্রিজের কিছু রিভিউ দিব, কিছু কথা শেয়ার করব। নন ফ্রস্ট এই ফ্রিজটা নিয়ে এর আগেও আমার 2টো ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওতে আমি কিছু প্রশ্নের উত্তর দিব। কিছু ভাইয়া, কিছু আপু আমার এই নন ফ্রস্ট ফ্রিজ নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন। প্রশ্নগুলোর মধ্যে সবার আগে যে প্রশ্নটা আমি পেয়েছিলাম যে এটাতে বিদ্যুৎ বিল কেমন আসে। তো সবাই তো দেখতে পাচ্ছেন এটা ওয়ালটনের নন ফ্রস্ট ফ্রিজ, 512 লিটার। এই ফ্রিজটা যেহেতু এত বড়র তুলনায় আসলে বিলটা কেমন আসে সেটা নিয়ে এখন কথা বলবো। এত বড় ফ্রিজ হওয়া সত্ত্বেও এটা কিন্তু তেমন কোনো বিল আসেই না। তার কারণ হচ্ছে এটা ইনভার্টার টেকনোলজি, অর্থাৎ এটা ইনভার্টার ফ্রিজ। আর আপনারা সবাই কম বেশি জানেন ইনভার্টার ফ্রিজ অর্থাৎ ইনভার্টার টেকনোলজি যে ইলেকট্রিক পণ্যে থাকবে সেটাতে খুব কম বিল আসবে। তো এটাও সেম, ইনভার্টার হওয়ার জন্য এটাতে খুব একটা বিল আসে না। আর এই তো দেখতে পাচ্ছেন এটা ড্রয়ারটা খুব বড় এবং উপরের যে ট্রেগুলো এগুলো হচ্ছে গ্লাসের, চাচ্ছেন না, গ্লাসের।
আর এই নন ফ্রস্ট ফ্রিজটাতে দুইটা রেগুলেটর, ডিপের জন্য আলাদা, নর্মালের জন্য আলাদা, অর্থাৎ ডিপ কম্পার্টমেন্টের জন্য আলাদা, আবার নর্মাল কম্পার্টমেন্টের জন্য আলাদা রেগুলেটর। আপনি ডিপটাকে ডিপের মতো করে কন্ট্রোল করতে পারবেন, নর্মালটাকে নর্মালের মতো করে কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে এটার আরেকটা সুবিধা। আর আরেকটা বিষয় বলে রাখি, এই ফ্রিজে আলাদা করে একটা চিল রুম আছে, যেখানে আপনি চাইলে ডেজার্ট আইটেম অথবা দেখা গেল আপনি কোনো কিছু কালকে রান্না করবেন, সেটা এখন ডিপে রাখতে চাচ্ছেন না, কালকে যেন চটজলদি রান্না করে ফেলতে পারেন, সেজন্য আপনি চিল রুমে রাখতে পারেন। এরকম অনেক কিছুই চিল রুমে রাখা যাবে। আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি, চিল রুম হচ্ছে ডিপের থেকে একটু কম ঠান্ডা আর নর্মাল কম্পার্টমেন্টের থেকে একটু বেশি ঠান্ডা, অর্থাৎ মিডিয়ামে এই চিল রুমে আপনি জিনিস রাখতে পারবেন। দই, ফিন্নি, পায়েস, ডেজার্ট আইটেম, কেক, বিভিন্ন ধরনের এই ধরনের জিনিসই ম্যাক্সিমাম চিল রুমে রাখা হয়। তো দেখতে পাচ্ছেন আমার এই ফ্রিজটা কিন্তু ভালোই বড়, আইস বক্সও আছে, ডিম রাখার র্যাক আছে, অনেকগুলো র্যাক আছে, পকেট আছে, দেখেছেন। আর এই যে এটাই হচ্ছে চিল রুম। চিল রুমটা হচ্ছে ড্রয়ার সিস্টেম, ড্রয়ারের মতো করে টান দিতে হয়। আমি কিন্তু এই ভিডিওটা যখন করছিলাম অলরেডি কথা বলেই করছিলাম, বাট যেহেতু এডিট করছি এখন ওই কথাগুলো আর আসেনি, কেটে গেছে। তো যেটা বলছিলাম, তো এই হচ্ছে চিল রুম। এটা নর্মাল থেকে একটু ঠান্ডা হবে বেশি, আর ডিপ থেকে কম ঠান্ডা হবে, অর্থাৎ মিডিয়াম। তো আমি আশা করি বোঝাতে পেরেছিলাম। আরও কিছু আপু আমাকে প্রশ্ন করেছিলেন, এটাতে মানে এই নন ফ্রস্ট ফ্রিজে খাবার কতদিন টাটকা থাকে, ভালো থাকে। আমার ব্লগ ভিডিও যারা দেখেন, মোটামুটি আগের ভিডিওগুলো যারা দেখেছেন, আপনারা জানেন অনেকেই আমি রিসেন্টলি ঢাকায় গিয়েছিলাম হঠাৎ করে আমার আব্বা অসুস্থ হওয়ার কারণে। তো এমন হয়েছিল যে সকালেও জানতাম না যে নাইটে চলে যাব, দুপুরেও জানতাম না নাইটে চলে যাব। তো সেদিনে রান্নাবাড়ি সব করা ছিল, সবজি আনা ছিল, সব লোড ছিল ফ্রিজে। তো আমি ওই অবস্থাতে রেখেই 4 দিনের ট্যুরে ঢাকায় চলে গিয়েছিলাম। 4 দিনের ট্যুরে যাওয়ার পরও আমি যে ভাত রেখে গিয়েছিলাম, ডাল, ভাত, তরকারি, সবজি, টাটকা সবজি, এগুলোর একটা কিছু আমার এক ফোঁটা নষ্ট হয়নি, পচে যায়নি। আমি খুব অবাক হয়েছিলাম যে এমনিতে তো কোথাও গেলে প্ল্যান করে যাই যে ফ্রিজে ওগুলো রাখি না, কিন্তু সেদিন আসলে আনপ্ল্যানভাবে আমরা চলে গিয়েছিলাম। তো আমি খুব হ্যাপি ছিলাম আলহামদুলিল্লাহ যে আমার ফ্রিজটা আমাকে এত ভালো ব্যাকআপ দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং সেজন্যই কিন্তু আপনাদেরকে আমি রিভিউটা দিতে পারছি যে আমি এভাবে চলে গিয়েছিলাম, 4 দিনেও আমার ভাতটা পচে যায়নি, আমার তরকারি, মাছের তরকারিগুলো ঠিক ছিল, আমার সবজিগুলো যে ফুলকপি, কুমড়া, লাউ ছিল তখন, ওই সময় ভিডিওটা করিনি। তবে আমি চিন্তা করেছিলাম আপনাদের সাথে আমি আমার এই ফ্রিজ নিয়ে এক্সপিরিয়েন্সটা বা এই রিভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বেসিক্যালি ওইটার জন্যই আজকে আসলে নতুন করে এই ফ্রিজ নিয়ে ভিডিওটা করা। আরেকটা প্রশ্ন ছিল এই মানে এই ফ্রিজের চারপাশে মানে সাইডে গরম হয় কি না। না, এই ফ্রিজের সাইডে কোনো রকমের গরম হয় না। আমি একটু আগে দেখিয়েছি আপনাদের হাত দিয়ে, অলরেডি কিন্তু কম্প্রেসার অন ছিল, আপনারা দেখেছেন যে ফ্রিজটাতে ধোঁয়া বের হচ্ছিল। মানে ধোঁয়া বের হওয়া মানে হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজ চালু হলে এইরকম আপনার অর্থাৎ এটা হচ্ছে কুলিংয়ের মাধ্যমেই এটা ঠান্ডা রাখে খাবারকে, এটাতে কোনো বরফ জমে না। এটা আধা ঘন্টা পর এটা অন হবে, এটা সিস্টেমই নন ফ্রস্ট ফ্রিজের, যার দরুন সবাই মনে করে কি যে হয়তো অনেক বিল আসে, না এটাতে অনেক বিল আসে না। তো যেটা বলছিলাম, আমার ফ্রিজের সাইডগুলো কিন্তু মোটেও গরম হয় নাই, একদম নর্মাল ছিল। প্রশ্ন আরেকটাও পেয়েছিলাম এই ফ্রিজ নিয়ে, যেহেতু এত বড় একটা ফ্রিজ, অনেকের ফ্রিজের শব্দ হয়, আমার এই ফ্রিজে কোনো শব্দ হয় কি না এটা নিয়েও আমি প্রশ্ন পেয়েছিলাম। তো এখন বলি, আমার এই ফ্রিজে এখন যেহেতু শীতকাল, ফ্যানটা বন্ধ, তো ঘরের সব জানালাও বন্ধ, দরজা জানালা বন্ধ থাকার কারণে এই ফ্রিজের যে কম্প্রেসারটা অন হয় সেটার জন্য একটা সাউন্ড পাওয়া যায়, ওইটার একটা সাউন্ড পাওয়া যায়। সাউন্ডটা একটু ভালোই শব্দ হয়, তবে এমন না যে নয়েজ পলিউশন হচ্ছে, অর্থাৎ শব্দ দূষণ হচ্ছে, এমন কোনো শব্দ না। নর্মালি অনেকের ফ্রিজে অনেক রকমের শব্দ হয়, না এই ফ্রিজে এরকম কোনো শব্দ নেই, একেবারেই সাইলেন্ট। আর যদি ফ্যান চলে, আপনার দরজা জানালা খোলা থাকে, তাহলে তো শব্দ পাবেনই না।
তো আশা করি সব ভাইয়া আপুদের সব রকমের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আরও আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো মন্দ কমেন্ট করে জানাবেন, নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করবেন। অলরেডি এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।